আমার কাছে আপনাদের করা প্রশ্নগুলোর ভিতরে একটা অন্যতম কোয়েশ্চেন হচ্ছে, আপু আপনার ডায়েট চার্টটা বলেন বা আপনি কিভাবে ওয়েটটা মেনটেন করেন। অনেক আপুরা জানতে চান। আজকের ভিডিওটা আমি আসলে সেটাই শেয়ার করব যে আমার ডায়েটে আমি কি ফলো করি অথবা আমার ওয়েটটা কিভাবে আমি দীর্ঘদিন একই সাম্যাবস্থায় রাখতে সমর্থ হয়েছি। তো ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। প্রথমেই একটা ডিসক্লেইমার দিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাই যে আমি যেটা খাই বা আমার যেটা ডায়েট বা আমি যেভাবে মেনটেন করি, ইটস নট নেসেসারি যে এই জিনিস আপনি খেয়েও সেম ওয়েটে আপনি থাকতে পারবেন। কারণ ওয়েট হচ্ছে এমন একটা ব্যাপার যেগুলো মেটাবলিজম রেটের উপর ডিপেন্ড করে, আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু হাঁটা চলা ওঠা বসা করেন সেটার উপরে, আপনার স্ট্রেস লেভেলের উপর ডিপেন্ড করে, আপনার খাদ্যাভ্যাস, খাবার দাবারের বানানোর প্রক্রিয়া, খাওয়ার প্রক্রিয়া, এগুলোর উপর ডিপেন্ড করে। মানে প্রত্যেকটা মানুষের হেলথ কন্ডিশন অনুযায়ী হচ্ছে ওয়েটটা ডিপেন্ড করে। এই জন্য আমার কোনো ফিক্সড ডায়েট নাই যেটা আমি ডায়েট চার্ট আপনাদের সাথে শেয়ার করব, বাট আমি ডায়েট বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি জিনিসগুলো ফলো করি সেটা আমি শেয়ার করবো, যাতে করে আপনারা আপনাদের মতো মডিফাই করে সেই জিনিসগুলো মেনটেন করতে পারেন। কারণ এই জিনিসগুলো মেনটেন করলে ওভারঅল সবাই হেলথ বেনিফিটেড হবেন, কারো কোনো ক্ষতি হবে না। তো আর কথা না বলে শুরু করা যায়। প্রথম পয়েন্টটা হচ্ছে পানি খাওয়া। আপনি যদি ডায়েটটা মেনটেন করতে চান, আপনার বডি টক্সিনটা বের করতে হবে এবং পানি খাওয়ার কোনো অল্টারনেটিভ নাই। পানি অনেকভাবেই আপনার ডায়েটে কিন্তু একটা প্রভাব বিস্তার করে। প্রথমত আপনি পানি যত খাবেন আপনার কিন্তু ফুলার ফিল হবে, ক্ষুধা কম লাগবে, খাওয়ার টেন্ডেন্সিটা ওই যে ক্রেভিংটা কম হবে। ইন দ্যাট ওয়ে এটা আপনার খাওয়ার পরিমাণকে যেহেতু কন্ট্রোল করছে, আপনার ওয়েটটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এবং একটা টিপ আপনারা ফলো করতে পারেন যে খাওয়ার ঠিক আগ মুহূর্তে আপনার অনেক ক্ষুধা লেগেছে, আপনি এখন খেতে বসবেন, ঠিক খাওয়ার আগ মুহূর্তে আপনি এক গ্লাস পানি খেয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার খাওয়ার যে একটা অসম্ভব ক্রেভিং, অনেক খাবার খেয়ে ফেলার যে প্রবণতাটা, সেটা কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হবে, খাবারটা একটু কম খেতে পারবেন। তো খাওয়ার ঠিক আগে এক গ্লাস পানি খাওয়া হচ্ছে একটা ট্রিক্স বলতে পারেন, যাতে করে খাওয়াটা কম হয়। এটা একটা উপায়। দ্বিতীয়ত হচ্ছে খাওয়ার ঠিক সাথে সাথে ইমিডিয়েটলি পানি খাবেন না, কারণ আমাদের খাবারটা যখন আমাদের পাকস্থলীতে যায় ওইখানে কিছু উপকারী অ্যাসিড বের হয়, যে অ্যাসিড গুলো আমাদের খাবারটাকে গলাতে সাহায্য করে, প্রক্রিয়া করতে সাহায্য করে। খাবারটা যদি না ঠিক মতো হজম হয়, আপনার ডেফিনেটলি ব্লটিং বলেন, গ্যাস বলেন, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। তো ওই অ্যাসিডটাকে কাজ করতে সময় দিতে হবে, অ্যাটলিস্ট 10 মিনিটস। খাবারটা যাওয়ার সাথে সাথে যদি আপনি পানি খেয়ে ফেলেন, ওই অ্যাসিডটার কার্যকারিতাটা কমে যায়, অনেকেরই এই জন্য ব্লটিং হয়ে থাকে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ টিপস, খাওয়ার আগে পানি খাবেন, খাওয়ার ঠিক পরে পরে পানি খাবেন না, 10-15 মিনিট পরে পানি খাবেন। 2 নম্বরে আমি যে কথাটা বলবো, যেটা আমি খুব পার্সোনালি খুবই মেনে চলি, সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল। এটা আমার আসলে ইচ্ছাকৃতভাবে মেনে চলি তা না, আমার সম্ভবত অল্প খেলেই পেট ভরে যায়, যেহেতু আমার দীর্ঘদিনের একটা অভ্যাস। আমি সবই খাই, কিন্তু তারপরেও ওয়েটটা আমার মোটামুটি ব্যালেন্সে থাকে, কারণ হচ্ছে আমার পোর্শনটা আমি আসলে বুঝে খাই, বা কারণ পোর্শন কন্ট্রোলটা আমি করি। যে ভাত খাচ্ছি দেখেই যে এক প্লেট ভাত খাবো তা না, বা মাংস, মাছ, বিরিয়ানি, গোশত যাই খান আপনি, অনেক পরিমাণে একসাথে যে খেয়ে ফেলার একটা প্রবণতা, ওইটাতে আসলে ওয়েটটা গেইন করতে খুব দ্রুত বাড়িয়ে দিতে সাহায্য করে। তো পোর্শন কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। আপনি চাইলে সবই খেতে পারবেন, ইভেন চকলেট, আইসক্রিম, যে কোনো কিছুই। আমরা বলে থাকি যে চিট মিল সপ্তাহে একদিন খেলেন, তাও না, আপনি যদি ডেইলিও এগুলো খান, সামান্য পরিমাণে খান এবং সেই অনুযায়ী আপনি হাঁটাচলা করে ফেলেন, আপনার ওই ক্যালোরি বার্ন হয়ে যাবে, ওইটা কোনো গুরুত্বপূর্ণ ইম্প্যাক্টই ফেলবে না। তো আপনার খাওয়া দাওয়া আপনি সবই খেতে পারবেন, ইভেন দ্য ডায়াবেটিক্স পেশেন্ট ক্যান ইট এভরিথিং ইন দ্য সার্টেন পোর্শন। সো আমরা যেহেতু সাধারণ মানুষ, যাদের ডায়াবেটিস নাই, তারা আসলে অনায়াসে সবকিছুই খেতে পারবেন, বাট পোর্শনটা জানতে হবে। যেমন একটা ছোট অনেক ইন্টেন্স সুগারি চকলেট আপনার এক প্লেট ভাতের সমান ক্যালোরি দিচ্ছে। তো আপনি মনে করছেন একটা ছোট চকলেট খাচ্ছে, একটা মিষ্টি খাচ্ছে, এটা এমন কি একটা ব্যাপার, ছোট্ট একটা জিনিস, কিন্তু ওইটা অনেক খানিকটা ক্যালোরি। আপনার এক প্লেট ভাত খেলেও আপনার যতটুকু না ক্যালোরি হতো, ওই একটা ছোট্ট মিষ্টিতে হয়ে যাচ্ছে। তো এই সম্বন্ধে একটা আইডিয়া যদি আপনার থাকে, আপনি মিষ্টি খাবেন, অল্প একটু খেলেন, আপনার ক্রেভিংটাও দূর হলো, মনেও খাই নাই যন্ত্রণা হলো না, এটা কিন্তু খারাপ। আপনি যখনই আপনার ব্রেনকে বুঝাবেন যে আমি ইচ্ছা করে খাচ্ছি না, ওর মাথার ভিতর কিন্তু ওই ক্রেভিংটা দূর হবে না, ওর ভিতরে সবসময় ঘুরবে আমি কখন খাবো, আহারে আমি খেতে পারছি না, এই জিনিসটা কিন্তু ওর থাকবেই। তো ব্রেনকে ট্রিক করার উপায় হচ্ছে আপনি খাবেন, কিন্তু কম পরিমাণে খাবেন। যে খাবারটা আপনার ক্যালোরি বেশি, যেটা আপনার ফ্যাটে পরিণত হবে, আপনার ওয়েট বাড়িয়ে দিবে, সেই পোর্শনটা আপনি কম করে খেলেন। এবং চেষ্টা করবেন দিনে বারবার একটু কিছু খাওয়ার জন্য। অল্প অল্প করে যদি আপনি বারবার খান, আপনি 3টা মিলের পরিবর্তে যদি 6টা মিল খান, আপনার ওয়েট কিন্তু আলটিমেটলি কম থাকবে। কারণ একবারে যখন অনেক ক্ষুধা লেগে আমরা খেতে বসি, তখন আমাদের বেশি খাওয়ার প্রবণতাটা হয়ে যায়, এবং অনেক খাবার একসাথে দিলে ওইটা আসলে মেটাবলিজম রেটটা আমাদের স্লো করে দেয়। তো সব দিক থেকে দেখতে গেলে ছোট ছোট মিল নিবেন, কিন্তু বারে বারে খাবেন। এবং আরেকটা যে আপনারা ফলো করে দেখতে পারেন, সেটা হচ্ছে শসা। এমন একটা ফুড যেটাতে আসলে ক্যালোরি নাই বললেই চলে, কোনো ধরনের ফ্যাট আপনি পাবেন না, কিন্তু এটাকে বলা হয় ফিলার ফুড। আপনি ক্ষুধার্ত,
তো আপনি ভাত যখন খাচ্ছেন সাথে শশা নিয়ে বসেন, আপনার ভাতের ক্রেভিংটা কম হবে। ভাত আপনার কার্বোহাইড্রেট, ওইটা আপনাকে ওয়েট গেইনে সাহায্য করবে, কিন্তু আপনি যদি সাথে একটা শশা খান আপনার পেটও ভরবে, ক্ষুধাও লাগবে না। ডায়েটিং এর নামে যে আমরা একদম না খেয়ে থাকি ওইটাও হবে না। ভাতও খাচ্ছেন, পরিমাণে ভাতটা একটু কম খাওয়া হবে। একটা শশার পরিমাণ ভাতও যদি আপনি প্রত্যেক বেলায় কম খান, এটা দেখবেন আলটিমেটলি ধীরে ধীরে আপনার ওয়েটটা লসে সাহায্য করবে। এবং একটা কথা জানলে আপনারা অবাক হবেন যে আমরা যে বলি না যে আমরা জিম না করলে ওয়েট কমবে না, এই না সেই না, এটা আসলে একটা রং কনসেপ্ট। জিমে আপনার 20% কাজ হবে আর 80% হচ্ছে আপনার ডায়েটের উপর। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি খাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। জিম আপনাকে কিসে সাহায্য করবে? একটু মাসল গেইনে সাহায্য করবে, আপনাকে একটু টোন করতে সাহায্য করবে, আপনার ওই প্যাক গুলো তৈরি করতে সাহায্য করবে, আপনার মেটাবলিজম রেটটা বাড়াতে সাহায্য করবে। আপনি যদি জিমে যাওয়ার সুযোগ সুবিধা না থাকে 15-20 মিনিট হাঁটেন ডেইলি, ইনাফ। আবার প্রত্যেকটা মানুষের কার্যকারিতা তো আলাদা। যারা বাড়িতে অনেক বেশি শারীরিক পরিশ্রমযুক্ত কাজ করেন তাদের তো ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে, তাদের খাবারের বেশি প্রয়োজন। আবার যারা সারাদিন বসে থাকছেন অফিসে, তাদের দেখা যায় ওই ধরনের ক্যালোরি যদি আপনি খান, আপনার ব্রেন কাজ করছে কিন্তু শরীর তো আসলে কায়িক পরিশ্রম করছে না, তাদের ক্যালোরিটা আবার জমে থাকবে। তো অনেক কিছু আসলে ক্যালকুলেশনের ব্যাপার আছে। অনেক চিন্তা করতে গেলে আসলে দেখবেন আরো অস্থির লাগতেছে, স্ট্রেস লাগতেছে। ওয়েট বলেন, স্কিন বলেন, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা যাবে না। লেট ইট বি, কিন্তু চেষ্টা করেন যতটুকু হেলদি থাকা সম্ভব। ওয়েট বাড়ানোর পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাবক বলতে পারেন স্লিপ ডিপ্রাইভেশন আপনার ওয়েট বাড়িয়ে দেয়। বিলিভ মি, এটা আপনি রিসার্চ করে দেখতে পারেন। রাতে যদি ঠিকঠাক মতো আপনি না ঘুমান, আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়, মেটাবলিজম রেট স্লো হয়ে যায়। মেটাবলিজম রেট স্লো মানেই হচ্ছে আপনার ওয়েট গেইন হবে। এবং এই যে স্ট্রেস হরমোন আপনার ওয়েট বাড়াতে সাহায্য করে। এবং ওয়েট যত বাড়বে বয়স অনুপাতে বিএমআই অনুযায়ী যদি আপনার ওয়েটটা না থাকে, আপনার স্কিনে বয়সের ছাপ চলে আসবে, আপনার স্কিনে পাফিনেস চলে আসবে, রিঙ্কেলস ফাইন লাইন্স ফর্ম করবে। হার্টের সমস্যা এখন কি বলবো, অনেক অল্প বয়সেই তো অনেক মানুষ হার্ট অ্যাটাক হয়। তো এগুলো আসলে ইম্পর্টেন্ট সবার জন্যই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক সময় না জেনে বুঝে ডায়েট করি, ইন্টারনেট থেকে নামাই ডায়েট করি, কেটো ডায়েট করি, না খেয়ে থাকি, 4টা আপেল খাইলাম, 5টা ডিম খাইলাম। আসলে এগুলা একদম আননেসেসারি এবং অনেক ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক। আপনার শরীরের যে পুষ্টিটা প্রয়োজন এটা আপনি না দিলে আপনার চুল এবং ত্বকের সমস্যা তো হবেই, অন্যান্য বডি অর্গানও ঠিকঠাক মতো ফাংশন করতে পারবে না। সঠিক পুষ্টি আপনাকে দিতেই হবে। আপনারা ফোকাস করেন বেশি করে আমিষের দিকে। আমিষটা খুবই গুরুত্বপূর্ণ কোলাজেনের জন্য, সুস্থ থাকার জন্য। আমরা ভাতের সাথে মাংস খাই, চেষ্টা করেন মাংসের সাথে ভাত খাওয়ার জন্য, এই টাইপের আর কি। মুরগির বড় একটা পোর্শন রাখতে পারেন, অথবা মাছ রাখতে পারেন, অথবা ডাল রাখতে পারেন। যার যেই ধরনের বাজেট বা যেই ধরনের লাইফস্টাইল, যেই ধরনের দামি প্রোটিন, মানে মাংসের অল্টারনেটিভে কিন্তু অনেক ধরনের প্রোটিন আছে, আপনি গুগল করেও সেই অনুযায়ী চার্ট বানায় নিতে পারেন। প্রোটিনের পোর্শনটা বেশি রাখবেন, কার্বোহাইড্রেটটা তুলনামূলক একটু কম রাখবেন। ছোট ছোট মিল নিবেন দিনের ভিতরে কয়েকবার। খুব বেশি ক্ষুধা নিয়ে খেতে বসবেন না, খাবার আগে 1 গ্লাস করে পানি খাবেন। তারপরে সকালবেলাতে পানির মধ্যে একটু লেবু মধু দিয়ে খাওয়াটা বেশ একটা ভালো অভ্যাস। পানিটা খুব বেশি গরম নেবেন না, কুসুম গরম নেবেন, কারণ লেবুর কার্যকারিতা না হলে কাজ করবে না। এটাও একটা ভালো ডিটক্স ওয়াটার, শরীরে টক্সিন বের করতে, স্কিনের জন্যও খুব ভালো। ডায়েটে বেশি করে আদা রসুন ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। বারবার ছোট ছোট করে গ্রিন টি খেতে পারেন। তারপর গ্রিন টির ভিতরে আদা দিয়ে মধু দিয়ে, মধুর পোর্শনটা কম রাখবেন। মধু আসলে চিনির মতোই কাজ করে, অলমোস্ট একটু কম বেশি আর কি, মানে ক্যালোরির দিক থেকে দেখতে গেলে। কিন্তু চিনি অন্যান্য যে ক্ষতিগুলো করে থাকে, মধু আবার সেই ক্ষতি করে না। সেই দিক থেকে মধু বেটার অপশন। চিনিটাকে যতটা সম্ভব বাদ দিবেন, কারণ আমি পার্সোনালি মিষ্টির প্রতি আমার ঝোঁক খুবই কম। আমার যদি খুব বেশি ক্রেভিং হয়, ওই যে ছোট পোর্শনে আমি চিনি খাই। আর চা কফি এগুলোতে চিনিটা একদমই অ্যাভয়েড করি। আইসক্রিম চকলেটস এগুলোর প্রতিও আমার তীব্র কোনো নেশা নাই। তো সুগারি ফুডটা আসলে আমি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। প্রথম দিকে হয়তো একটু ক্রেভিং বেশি হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছুদিন না খেলে ওইটা আমাদের বডি আসলে অ্যাডজাস্টেড হয়ে যায়। সুগার বাদ দেওয়াতে অনেক শারীরিক ভালো ভালো বিষয়গুলো চলে আসে, যেটা আসলে পরিলক্ষিত। তো সুগারটা অ্যাভয়েড করাটা খুবই ভালো, বিশেষ করে হোয়াইট সুগারটা আমাদের জন্য ভীষণ ক্ষতিকারক। এবং চেষ্টা করবেন কয়েক মাস, 3-4 মাস পর পর একটু বিএমআইটা চেক করতে, যে ওয়েট আর হাইট অনুযায়ী আসলে আপনার অবস্থানটা কি। এবং বছরে একবার হার্টের চেকআপ, থরো চেকআপ। বিভিন্ন হসপিটালে কিন্তু ঢাকাতেও এখন বিভিন্ন প্যাকেজ দেয়, যে একটা প্যাকেজের মধ্যে আপনার হার্ট, আপনার কোলেস্ট্রল, আপনার রক্তটা ঠিক মতো তৈরি হচ্ছে কিনা, এই সবগুলো টেস্ট করে দেখা যায় একটা প্যাকেজ করে দেয়। একটু কম টাকার মধ্যে আপনি সব টেস্ট করতে পারেন। বছরে অন্তত একবার এই টেস্টগুলো সব মানুষের করা উচিত। কারণ এখন যে একটা লাইফস্টাইল, একটা স্ট্রেসের ভিতরে আমরা থাকি, শরীরের ভিতর না জানতেই অজান্তেই অনেক ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে।
এবং এটার একটা এমন পর্যায়ে যে ধরা পড়ে যে তখন আসলে অনেক কিছু করেও সেটা পুনরুদ্ধার করা যায় না। আল্লাহ করুক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজেদের প্রতি সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী একটু যত্ন নেওয়ার চেষ্টা করেন। দেখবেন লং রানে ভালো থাকার প্রবাবিলিটিটা বেশি থাকে। কার কতদিন হায়াত থাকবে, কে কতদিন সুস্থ থাকবে, এটা তো আসলে সবকিছু আমাদের হাতে না। তারপরেও যতটুকু আমাদের হাতে ততটুকু অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করতে ক্ষতি কি। অসুস্থ হয়ে বেঁচে থাকার থেকে সুস্থভাবে বেঁচে থাকাটাই সবার কাম্য। তো কেমন লাগলো আজকের ভিডিও লিখে জানাবেন, আর কোনো কোয়েশ্চেন থাকলেও লিখে জানাবেন। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and stay safe. Thanks for watching. Take care. Goodbye.